অনেক শুভেচ্ছা। বিকেলটা এখানে বসে থাকি মাঝে মাঝে। আজ জন্মদিন আমার কখনো আড়ম্বর করেছি কখনো মনে নাই। বন্ধু বান্ধবরা শুভেচ্ছা দেয়, ভালোবাসা জানায়, এটা আমার কাছে অনেক বড় এবং খুব দামি মনে হয়। এবং এই ছোট জীবনে, এই নশ্বর পৃথিবীতে আমি খুব একটা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিও নই যে আমার জন্মদিনে খুব আড়ম্বর করলে সমাজের কোনো উন্নয়ন হবে। বয়স হয়ে যাচ্ছে এবং জন্মদিন আমার কাছে ওই যে বয়স কমে অনেকে বলে, এসব বায়বীয় কথাবার্তা বলে আসলে আমি কখনোই নিজেকে অন্য কাতারে নিয়ে যেতে চাই না। কারণ আমার কাছে সত্যিকার অর্থেই তো বয়সটা বেড়েই যায় এবং মৃত্যুর দিকে আমরা ধাবিত হই। আমাদের উপলব্ধি বাড়ে, ভুল করেছি কি সেগুলো মনে পড়ে। আমি অনেক ভুলে ভরা মানুষ। আমাকে যারা ভালোবাসেন, যারা খুব কাছ থেকে চেনেন, তারা জানেন আমি খুব ফুললি ইমোশনাল একটা ছেলে। রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, সামাজিক মর্যাদা, শিক্ষাগত অবস্থা এবং বৈশ্বিক অবস্থা, এগুলো নিয়ে আসলে একটা মানুষকে মাপা হয়, আমরা মাপি। সেই মাপামাপির ক্ষেত্রে আমি অনেক পিছিয়ে পড়া মানুষ। রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে আমি কখনোই কোনো রাজনৈতিক দলের দাসত্ব করিনি। আমি মনে আছে, আমি যখন কলেজ লাইফে আমাকে একটি দলের কালচারাল সেক্রেটারি করা হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেটা হয় যে অন্যান্য দলের মানুষজন, যেহেতু কবিতা লিখতাম, গান লেখা ট্রাই করতাম, তখনও প্রফেশনালি গান লেখা শুরু করিনি, কিন্তু আমি হতে চাই, কেন জানি মনে হচ্ছে যে ওই জায়গাটা আমার। এরপরে অনেক রাজনৈতিক নেতার সাথে, বিভিন্ন দলের রাজনৈতিক নেতার সাথে আমার কথা হয়েছে, সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছে, মিশেছি। তাদের সাথে মিশে মনে হয়েছে রাজনীতি একটা জটিল অভিনয়ের প্রক্রিয়া এবং এটা অদ্ভুত এক কনস্পিরেসির ভিতরে ঢুকে যেতে হয়। সারা বিশ্বের রাজনীতি, ভালোবাসা মানুষের জন্য করা অবশ্যই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম রাজনীতি। যারা তৃণমূল রাজনীতি করে থাকে তাদের ক্ষেত্রেই, তাদের জন্যই একমাত্র পলিটিক্সটা খুব অ্যাভেলেবেল এবং খুব একদম পলিটিক্সটা, কোর পলিটিক্সটা তাদের জন্যই প্রযোজ্য হওয়া প্রয়োজন। কিন্তু আমরা সত্যিকার অর্থেই সে রাজনীতিটা অন্য ক্ষেত্রে, অন্য জায়গায়, অন্য খাতে ব্যবহার করে ফেলি। অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, করাপ্টেড দেশ, এই সমস্ত দেশে যে বেশি হয়। আমি গতকালকে বলছিলাম যে এত একটা আন্দোলন কিংবা একটা সরকার পতনকে ঘিরে এত বিভাজন আমি কখনো দেখিনি। বন্ধুত্ব সম্পর্কের জায়গায় আমরা কখনো এত বিভাজন আমি কখনো দেখিনি। কারণ আমরা নুয়ে পড়েছিলাম রাজনৈতিক দলদাসত্বে, দুর্নীতির কাছে, মানুষের অন্যায় অনাচারের কাছে। কোনো কিছুই জাস্টিফাই না। একজন সাধারণ মানুষ, সাধারণ মুদি দোকান, সাধারণ দিন শ্রমিক, তার কাছে সকল হত্যাকাণ্ড, সকল রক্ত, দুঃখের, সকল অসহযোগ, সকল সামাজিক এই যে অস্থিরতা, তার জন্য কষ্টের, তার হয়তো 10 টাকা বেশি বিক্রি হতো। দেশটা খারাপ থাকলে তার ওই 10 টাকা পকেটে আসে না। তার তখন ভাত নুনের অন্যরকম কথা, অন্যরকম হিসেব গুনতে হয়। তার ছেলে পড়ে হয়তো পড়াশোনার জন্য অন্যর কাছে হাত পাততে হয়। মধ্যবিত্ত, নিম্নবিত্ত অধিকাংশ ক্ষেত্রে যে দেশে বর্তমান, সে দেশে এই রাজনৈতিক কষাঘাত বিরাট ভয়ঙ্কর। কিন্তু আমরা সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক হচ্ছে রাজনীতিতে আমরা ভুলকে ভুল বলে স্বীকারই করি না। আমরা কালো পোশাক পরে আছি, আমার বয়ান হলুদের, আমি কালোকে স্বীকারই করবো না যে আমি কালো পোশাক পরে আছি। আমার বয়ান সাদায়, আমি রক্তে লাল করে ফেলছি, কিন্তু আমি স্বীকার করবো যে না, সফেদ সাদায়। এই ধূর্তমি বাংলাদেশের জন্মের আগে থেকে শুরু হয়েছে, সেই ধূর্তমি চলছে আমাদের রাজনীতিতে। সুতরাং আমরা এক একজন এক এক রকম বয়ান নির্ভর হয়ে গেছি। আজকে এই সময় দাঁড়িয়ে বাংলাদেশ নিয়ে যদি কথা বলি, তখন আপনি প্রথম পারসেপশনে ভাববেন যে আমি কোন মতাদর্শের, আচ্ছা কোন অ্যাঙ্গেলে কথা বলবে। কেউ কিন্তু কখনোই কোনো সাধারণ মানুষ যে এক্সিস্ট করে, বাংলাদেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দল সাধারণ মানুষ, যারা ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার একটা বেসিক চাহিদা নিয়ে বাঁচতে চায় এবং সেই চাহিদাই হঠাৎ লাগলে তার প্রতিবাদ করে এবং সেই তখনকার রাজনৈতিক দল বলি, রুলিং পার্টি বলি, তখন তাকে দোষায়, তখন তার কাছে চায়। এই চাওয়াটা কিন্তু অন্যায় না, বেসিক চাওয়া। কিন্তু আপনি তখন বিরোধী দল, অমুক পক্ষ, তমুক পক্ষ, জামাতি, বামাতি ইত্যাদি বলে ফেলে। এই প্রক্রিয়া থেকে আমাদের বেরিয়ে আসা খুব জরুরি। কই এর কি উত্তরণ কখনো হয় বা কখনো হবার আছে? হতে দেখেছি। এক স্বৈরাচার পতন হয়, সেই ভুল থেকে আমরা কখনোই শিক্ষা নিই না এবং একটা কেওয়াস ভেতরেই বাংলাদেশ কন্টিনিউয়াসলি চলতে থাকে। বিগত 16 বছর বৈষম্য বিরোধী বাংলাদেশের যে চাওয়াটা, সর্বদলীয় যে চাওয়াটা, সেই চাওয়াটার ক্ষেত্রে আমরা এই এক বিন্দু থেকে আমরা কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, রাজনৈতিক নানান রকম মতভেদ থাকবেই, কিন্তু বেসিক বাংলাদেশের জায়গায়, আমাদের কথা বলার জায়গায়, আমাদের বেসিক সহনশীলতার জায়গায় আমরা কখন এর উত্তরণ ঘটাতে পারবো তা আমরা কেউ জানি না। সম্প্রতি আরিফ জেফতির বেশিরভাগ লেখায়, প্রত্যেকের লেখা বা তাদের ভিডিও ব্লগে বলেন যে নিরপেক্ষ, কিন্তু এক ধরনের বায়াসনেস থাকে। আমরা বুঝি যে কে কোন দলের বায়াসনেস থেকে তাদের যুক্তিকে খুব স্ট্রং করতে চান। সেটা যারা ভিডিও ব্লগের মাধ্যমে নানা রকম রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করতে চান, সেই জায়গা থেকে তাদের ভেতরে অনেক ভীষণ অনৈক্য, এবং এই অনৈক্যর বয়ান দেখে দেখে
সাধারণ মানুষ বা তাদের দলের অনুগত প্রার্থীরা নানানভাবে নানান কিছুতে বিভ্রান্ত হয়, এবং এই বিভ্রান্তি থেকেই ক্রোধ জন্মে। একজন আরেকজনকে দেখে নেব, তুই ওই দলে ছিলি, আচ্ছা ঠিক আছে আমাদেরও সময় হবে। এই যে একটা ক্রোধের জায়গা, এই ক্রোধের জায়গা থেকে আমরা আর কখনো সরতে পারি না। তার মানে কি? তার মানে আমরা কখনোই সহনশীল জাতি হিসেবে যাত্রা শুরুই করি। এই অবক্ষয় নিয়ে আমরা আসলে কেউ ভাবি না। আমি নিউ ইয়র্কে এসেছি, নিউ ইয়র্কে অনেক অনেক সরি টু সে অনেক পলাতক সাংবাদিক, রাজনীতিবিদরা আছেন, এবং তাদের ক্ষেত্রে দেখি যে তাদের ভেতরে যে পরিমাণ ক্রোধ, তাদের কোন রকম অনুশোচনা নাই, কোন রকম নিজেদেরকে প্রশ্ন করা নাই, কিন্তু তারা নিজস্ব বয়ানে একদম দম্ভের জায়গায় রয়েছে যে ঠিক আছে দেখে নেব। আমি নিজেও ফেস করেছি, মানে আমার সাথে এত ভালো সম্পর্ক ছিল, হয়তো সে একটা দলের প্রতিনিধিত্ব করে, হঠাৎ করে আমার সাথে কথাবার্তা এমন মনে হলো যে আমি ওর ব্যক্তিগত কোনো ক্ষতিও করিনি, কিন্তু মনে হলো যে সে তার দলের দর্শন প্রতিষ্ঠার জন্য আমার প্রতি ক্রোধ পোষণ করছে। তার মানে কি? ভেতরের আমিটা পচে গেছে, ভেতরের আমিটা ব্যক্তি সম্পর্কের জায়গায়, শ্রদ্ধাবোধের জায়গাটা নাই। আমরা তাই মানুষ, বন্ধুত্ব, সম্পর্ক অর্থনৈতিক না, রাজনৈতিকভাবে, রাজনৈতিক দর্শনে বিভাজিত হয়ে যায়। বয়স তো অনেক হলো, আবার ধরেন 46-এ পা দেওয়ার বয়সটাও খুব বেশি যে না, খুব বেশি সেটাও স্বীকার করার মতো না। কিন্তু আমাদের এই ভাঙাচোরা দেশ, এই যে ভঙ্গুর রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য সেবার কি একটা বাজে নাজেহাল অবস্থা, শিক্ষা ব্যবস্থার এখনো দিক নির্দেশনা ঠিক হয়নি, আমাদের শিক্ষা ব্যবস্থা কোন দিকে টিকবে, তার ভেতরে কত রকম কেওয়াজ, দেখেন কত রকম কেওয়াজ। সেই মোরাল দিকগুলো নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি কি, কোন রাজনৈতিক দল কখন কিভাবে প্রতিষ্ঠা পাবে, সেই ক্ষমতা লড়াইয়ের রাজনীতি চলছে। সাধারণ মানুষ মরছে, কষ্ট দুর্ভোগে সময় কাটাচ্ছে, তাদের আর উত্তরণ নাই। এগুলো শুনতে শুনতে, বলতে বলতে আপনাদেরও এক ধরনের অবসাদগ্রস্ততা চলে আসে। আমি জানি রাতের টকশোতে বিভিন্ন রকম বয়ান আমরা শুনতে ভালোবাসি, যে পক্ষের সেই পক্ষে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো আমরা দলকে জিতিয়ে দিতে চাই, ওকে কতটা ঘায়েল করলো। এটা তো বেসিক কোনো আলোচনা হতে পারে না আমার মতে। সমকালীন বাংলাদেশে আমি প্রায় 30টা পর্ব করলাম এবং নতুন সিজন শুরু করতে যাচ্ছি খুব শিগগিরই। সমকালীন বাংলাদেশে আমি বেসিক তাদের রাজনৈতিক দর্শন এবং পলিটিক্যাল থিওরি সম্পর্কে জানতে চাই। কোনো তর্কে আমি বিশ্বাসী না, মানে তর্কে বিশ্বাসী না এই কারণে যে তখন ওই যে বললাম না যে আমার গায়ে কালো পোশাক, কিন্তু আমি ওটাকে হলুদ বলে প্রতিষ্ঠা করার তীব্র চেষ্টা করব, এবং এই কালো হলুদ মিথ্যার প্রতিষ্ঠার তর্কেই একটা শো শেষ হয়ে যায়। সে কারণে আমি ওই ধরনের শোতে, হ্যাঁ পপুলার হয় সব শো, কিন্তু বিশ্বাস করি না। আজকে জন্মদিনে অনেকখানি মোর পলিটিক্যাল কথাবার্তা বলছি, কারণ 5 আগস্ট আমার জন্মদিন এবং সেদিন শেখ হাসিনা পালিয়ে গেল। আমরা যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম এবং একদম বেসিক কোনো রকম রাজনৈতিক মত, আদর্শ, দলদাসত্ব ইত্যাদির বাইরে বেসিক সাধারণ জনগণের কাতারে এসে যখন প্রতিবাদটা জানিয়েছি, এবং এখনো যে কোনো অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে কথা বলার চেষ্টা করি, সেই জায়গা থেকে 5 আগস্টটা খুব প্রতীকী যে গণ আন্দোলনের এই তোড়ে একজন শাসককে, শুধু শাসককে না, তাদের সকল এমপি থেকে শুরু করে সকল পজিশনের মানুষদের বিচ্ছিন্নভাবে পালিয়ে গেল একটা দেশ থেকে। একটা দেশের রাজনৈতিক কালচার কতটা ভঙ্গুর হয়ে গেলে এটা সম্ভব হয়? এটা কি সারা বিশ্বের জন্য, ধরেন এটা কি সারা বিশ্বের কাছে একটা লজ্জাজনক মডেল তৈরি হয়ে যায়? বাংলাদেশ সম্পর্কে আসলেই ও আচ্ছা এই হয়েছে। আমার একটা বেসিক প্রশ্ন থাকে সবসময় যে কবে আমাদের শাসন ব্যবস্থার যে পরিবর্তন ঠিকঠাক ফেয়ারওয়েল হবে? কেউ কোনো ঠিকঠাক উত্তর দিতে পারেনি। সবাই যার বয়ানে প্রতিষ্ঠা, ওই অমুক সময় 6 মাস অমুকের সময় খুব ভালো ফেয়ারওয়েল হয়েছিল না, এটা বিচ্ছিন্ন ঘটনা ইত্যাদি। কিন্তু বেসিক অর্থে, সত্যিকার অর্থেই তো মানুষ যখন ক্ষমতায় বসে তখন আর আমলাতন্ত্র আর পলিটিশিয়ান এদের মধ্যে সমন্বয় হয় না, মাঝখানে পিষে মরে জনতা। তা আমরা ভুল থেকে যখন শিখি না, তখন জামাত যেমন কখনো 71টাকে ক্লিয়ারলি জাস্টিফাই করে ক্ষমা চেয়ে সেটাকে খোলাসা করে না, তেমনি জুলাই আন্দোলনের এই হত্যাযোগ্য ওইটাকে ন্যারেট করে, ওইটাকে তাদের আত্মবিশ্লেষণের জায়গায় নিয়ে আওয়ামী লীগ কখনো মানুষের সামনে এসে ঠিকঠাক মানুষের বয়ানে বিশ্বাসী হতে চায় না। আর এসব কারণেই ধরেন সাধারণ মানুষের কাছে বাংলাদেশি রাজনীতি ধীরে ধীরে এত অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সত্যিকার অর্থেই মানুষ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আর্থসামাজিক অবস্থার এইসব দায় থেকে মুক্তি চায় বলেই অন্য নির খোঁজে, আচ্ছা আমার ছেলেটাকে একটু বাইরে পাঠায়, আমি দেখি সুযোগ পেলে যদি একটু বাইরে অবস্থান করতে পারি। আমি বাইরে অবস্থান, প্রবাস যাপন, প্রবাসীদের যে এন্ডোর্সমেন্ট সেটিকে অস্বীকার করছি না, কিন্তু দেশের অভ্যন্তরের যে মানুষগুলোর বেসিক চাওয়া নিয়ে থাকা এবং তাদের জীবনের বেসিক নিরাপত্তার জায়গাটা না দিতে পারা, শৃঙ্খলহীন হয়ে পড়া, এই দায়টা অবশ্যই পলিটিশিয়ানদের নিতে হবে। আমরা ক্রোধের বসতি থেকে সরে কবে আমরা আমাদের হব কেউই জানি না।
কেউই জানে কত দম্ভ নিয়ে এক একজন মন্ত্রী কিভাবে পালায় গেল না। এই যে আত্মদম্ভ, একটা দলের কতটুকু সারশূন্য, অন্তঃসারশূন্য হয়ে পড়লে মানুষের কাছাকাছি থেকে সরে কত দূরে চলে গেলে এটা সম্ভব হয়, চিন্তা করেন। আরিফ জেবতিকের কথা বলছিলাম, উনি ওনার একটা লেখায় বললেন যে মেয়র তাপস কিভাবে পালিয়ে গেল। আজকে সাদাসিধে বয়ানের শেষ ভাগে আমি আরিফ জেবতিকের সেই লেখাটা পড়ে একটু শোনাই। তিনি লিখেছেন, ঢাকার মেয়র তাপসের অডিও লিক হয়েছে। 3 তারিখ সে সিঙ্গাপুর পালিয়ে যাচ্ছে, কিন্তু তাকে এয়ারপোর্টে আটকে দিয়েছে। সে করুণভাবে শেখ হাসিনাকে ফোন করেছে। এরকম ভয় পাওয়া কণ্ঠ আমি বহুদিন শুনিনি। হলুদ রঙের প্যান্ট পরে না গেলে ওই দিনের ভিডিও নিশ্চয় লিক হতো। বিপদে পড়লে মাথার ঠিক থাকে না। সে দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে বলছে, তুমি একটু ইমিগ্রেশন অফিসারকে বলে দাও কোথায় প্রধানমন্ত্রীর প্রোটোকল আর কোথায় একজন সাধারণ ইমিগ্রেশন অফিসার। এই সে তাপস যে সুলতানা কামালকে বলেছিল বুড়িগঙ্গায় চুবাবে। সুলতানা কামাল যিনি তাপসের মা বাপের সমবয়সী, একই মহল্লায় যিনি শেখ হাসিনা কিংবা তাপসের বাপের সাথেই ছোটবেলা খেলাধুলা করে বড় হয়েছেন হয়তো। তিনি বুড়িগঙ্গার দূষণ নিয়ে কথা বলতে গেলে তাপস তাকে বুড়িগঙ্গায় চুবাবে বলেছিল। সেই অসীম বীর তাপস গোপনে দেশ ছেড়ে চলে যাচ্ছিল শেখ হাসিনাকে না জানিয়ে। জাস্ট প্লেনে উঠতে পারেনি বলে প্রধানমন্ত্রীকে ফোন করেছে। অথচ সে ঢাকার অর্ধেক নগরের মেয়র। শেখ হাসিনার অন্ধ স্নেহে সে মাছ চাষি হয়ে কোটি কোটি টাকা কামিয়েছে বছরের পর বছর। আদালতের মধু খেতে গিয়ে সে আর তার নিজের বড় ভাইয়ের বউ 2 গ্রুপ করে পিড়াপিড়ি করত। ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে গুপ্ত বাবুরা বেমানরা বেরিয়েছে বলে আমরা হাসাহাসি করি। এখন থেকে আর হাসবো না। খোদ শেখ পরিবারের শত শত শেখ এভাবেই শেখের বেটিকে একা রেখে চুপচাপ পালিয়ে গেছে 3 তারিখেই। সেখানে আর বাকিদের নিয়ে হাসাহাসি করে নিজের হাসির পাত্র বানিয়ে কি হবে। খুবই দারুণ লিখেছেন। তবে তিনি ওই বরাবর আমাদের যে ন্যারেটিভটা খুব প্রতিষ্ঠা করার চেষ্টা হয় যে সব কিছু ভুল, কিন্তু শেখের বেটি ঠিক আছে। তার যে বয়ান, তার যে ক্রোধের বয়ান, সেগুলো কি ঠিক? সেগুলো কি সহনশীল ছিল না। আমরা খালেদা জিয়ার রাজনীতি শেষ পর্যায়ে আর হয়তো দেখবো না। তারেক জিয়াকে নিয়ে যে প্রশ্ন ওঠে যে উনি দেশে আসছেন না কেন, এটা কেন খোলাসা করেন না, সেটাও তো জাতি জানতে চায়। ডক্টর ইউনূসের আসলে মূল মোটোটা এই 1 বছরের কি প্রশ্নের জায়গায় তিনি কি জবাব দেবেন, সেটাও তো জাতি জানতে চায়। সুতরাং আমরা ট্রান্সপারেন্ট হই নাই কখনো, জনগণের কাছের হইতে পারি নাই। আমাদের পলিটিক্যাল কালচার নষ্ট হয়ে গেছে, হয়তো নষ্ট ছিলই। আমরা কেউ সেই আবর্জনাকে ঠিকঠাক পরিষ্কার করার ট্রাই করি নাই। আবর্জনা থেকে আবর্জনা, আবর্জনা থেকে আবর্জনা স্তূপ হয়ে গেছে। এনসিপি বলি, নতুন দল বলি, যাদের কথা বলবো সবাই আমরা ট্যাগে বিশ্বাসী। তুই দোসর, তুই দালাল, তুই জামাতি, তুই বামাতি। এ থেকে আমাদের পরিত্রাণ কোথায়? একজন সাধারণ শ্রমিক এগুলো শুনে এগুলো বুঝতে চায় ভাই। একজন সাধারণ ছাত্র যার জীবন ক্যারিয়ার গড়ে উঠছে, তার হয়তো বাবা মারা গেছে কিংবা সংসারের হাল ধরতে হচ্ছে, সেসব বুঝতে চায় ভাই। সে তো চায় তার পরিবারটা ঠিকঠাক গড়ে উঠুক। সে তখন ঘেন্না করে পলিটিক্যাল প্রসেস, এই পলিটিক্যাল কালচারকে ঘেন্না করে। সে তখন বেরিয়ে আসতে চায় যে না, এই কালচার, এই নোংরা, এই আবর্জনা ঠিক করতে কেউ হাত দিল না। যে 2-4 জন হাত দিতে যায় তাদেরকে নষ্ট ভ্রষ্ট করে নানান ব্যঞ্জনায় সেই অবস্থানকে অন্যরা ভেঙে দিতে চায়। দেশটা ভালো থাকুক, দেশটা আমার মা। দেশটা ভালো থাকলেই আমি আপনি সকলে স্বস্তি পাবো, গর্বের সাথে কথা বলতে পারবো পাশের জনের সাথে। প্রত্যেকটা সাফল্য, প্রত্যেকটা আনন্দ তাই দেশের পাসপোর্টের সাথে যুক্ত। আমি, আমার সাফল্য, আমার ব্যর্থতা, আমার যে কোনো অন্যায় সাথে ব্র্যাকেটে দেশের নাম থাকবে। এটাই সত্য। সবাই ভালো থাকবেন। এলোমেলো কথাগুলো কোনো রকম ট্যাগ লাগাবেন না। আপনাদের মনস্তত্ত্ব থেকে মতামত দেবেন। পলিটিক্যাল থিওরি না, পলিটিক্যাল কোনো কনস্পিরেসি না, পলিটিক্যাল কোনো সমকালীন দাবানল নিয়ে না। আমি আমার এই থট প্রসেসগুলো বলতে থাকবো, বলে যাবো। আল্লাহ হাফেজ।